This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে মধুকল্পিতা, অন্যদিকে নিউজ রুম ও নিউজ ডেস্ক থেকে রয়েছে লিমা এবং সম্প্রীতি। আজ দুপুর প্রাইম টাইম এই মুহূর্তের বড় খবর দিয়ে শুরু করতে চাইবো। আপনাদের জানি রাখি, কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে দ্রুত চার্জশিট দিতে চায় পুলিশ এবং যেভাবে ফারাক্কা এবং জয়নগরে ধৃতদের নিজেদের হেফাজতে রেখে জেরা করেছিল সেই বিষয় কি এবার এগোবে তারা। আমি একটু সিজারের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে নিউজ রুমে সিজার মন্ডল রয়েছে। সিজার, পুলিশ কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে? দেখো, আমরা এর আগে দেখেছিলাম রাজ্য পুলিশ জয়নগর এবং ফারাক্কার ধর্ষণ এবং খুনের ঘটনায় ইন কাস্টাডি ট্রায়াল করতে সফল হয়েছিল, ঠিক যেভাবে সিবিআইও আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়েরও ইন কাস্টাডি ট্রায়াল করতে পেরেছিল। ইন কাস্টাডি ট্রায়াল করার অর্থ যে অভিযুক্ত জামিন পাবেন না, হেফাজতে থাকা অবস্থায় তার বিচার প্রক্রিয়া শেষ হবে এবং সেই উদ্যোগে কিন্তু নেওয়া হয়েছে কসবার ক্ষেত্রে মনোজিৎ এবং বাকি 3 অভিযুক্তর ক্ষেত্রেও, যাতে ইন কাস্টাডি ট্রায়াল করা সম্ভব হয়, বিশেষ করে মনোজিৎ ইন কাস্টাডি ট্রায়াল করা সম্ভব হয়। সেই জন্যই কিন্তু সিটকে লালবাজারের শীর্ষকর্তারা নির্দেশ দিয়েছেন এবং সেইভাবে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আজকে দেখলাম ইতিমধ্যেই রিকনস্ট্রাকশনের পার্ট শেষ হয়ে গেছে, 3D ম্যাপিং কাজ শেষ হয়ে গেছে এবং অন্যদিকে নির্যাতিতার বয়ান রেকর্ড থেকে শুরু করে নির্যাতিতাকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ সেই অংশগুলো শেষ হয়ে গেছে। ফরেন্সিক রিপোর্টের এখন অপেক্ষা করা হচ্ছে। স্টেট ফরেন্সিক ল্যাবে নির্যাতিতা এবং অভিযুক্তদের এবং ঘটনাস্থল থেকে উদ্ধার যে নমুনা, সেগুলোর রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ এবং পাশাপাশি রাজ্য সিআইডির যে ডিজিটাল এভিডেন্স ল্যাবরেটরি, সেখান থেকে অভিযুক্তদের মোবাইলের কল ডিটেলস থেকে শুরু করে মোবাইল থেকে পাওয়া যে নমুনা, সেগুলোর রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এবং সেগুলো হলেই চার্জশিট খুব দ্রুত জমা দেওয়া হবে। এবং কোথাও মনে করা হচ্ছে যে কারণে বিশেষ পিপি হিসেবে, স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে, যাতে দ্রুত ইন কাস্টাডি ট্রায়াল করে এর বিচার প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করা যায়। একেবারে সিজার, ধন্যবাদ তোমায়। আমাদের অবশ্যই তদন্তের দিকে নজর থাকবে, তদন্তে কি উঠে আসে। আরো একটা দিকের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ ইতিমধ্যেই না ধৃত মনোজিতের নিয়োগ সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করতে শুরু করেছে পুলিশ। কারণ সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কি ডকুমেন্ট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বা করার ভাবনা চিন্তা রয়েছে জানাবেন আমার সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমরা কথা বলবো আমার সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। তবে লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে ধৃত মনোজিৎ মিশ্র নিয়োগ সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করার কথা ভাবনা চিন্তা রয়েছে, কারণ ইতিমধ্যে বেশ কিছু বেনিয়মের অভিযোগ উঠেছে এবং মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে কি করে সেই কলেজেরই অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হলো, কিভাবে গভর্নিং বডি বারবার তাকে সুপারিশ করেছে, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে এবং সুপারিশ করা হয়েছে বলে কোনো প্রভাবশালীর হাত তার মাথার উপর ছিল বলেই মনোজিৎ দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কাজকর্মগুলো ঘটিয়ে গিয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। সেই মনোজিৎ মিশ্র, যাকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে, সেই মনোজিতের নিয়োগ সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করার ভাবনা চিন্তা রয়েছে পুলিশের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, এখনো পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত তথ্যের কোন কোন দিকগুলো খতিয়ে দেখতে চাইছে পুলিশ? দেখো কিভাবে তার নিয়োগ হয়েছিল, অর্থাৎ এই যে মনোজিৎ মিশ্র, সে যে প্রভাবশালী, অর্থাৎ গভর্নিং বডির সুপারিশেই তার যে চাকরি হয়েছিল এবং সেই চাকরির তার যে সুপারিশ, সেটা যে আরও রিনিউয়াল হয়েছিল গত 2024 সালের আগস্ট মাসে, সেই বিষয়গুলোকে যাতে আদালতের সামনে আবারও জোরালো আকারে তুলে ধরা যায়, সেই কারণে কিন্তু এই যে কসবা ল কলেজের ছবি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই কলেজ থেকেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা রয়েছে, অর্থাৎ যেখানে এই কলেজের যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন, বিশেষ করে মনোজিৎ মিশ্র, যেখানে তিনি প্রতিদিন কর্মী হিসাবে সই করতেন, সেই ছবি, সেই রেজিস্টার বুক কিন্তু এখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পাশাপাশি মনোজিতের যে স্যালারি স্লিপ, সেই স্যালারি স্লিপের কপি, সেটাও কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এমনকি এই কলেজেই আজ ভোর 4টে থেকে সকাল প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত দীর্ঘ প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে রিকনস্ট্রাকশন প্রসেস সম্পন্ন করেছে তদন্তকারী আধিকারিকরা এবং এই সমস্ত নমুনাগুলো যেগুলো বাজেয়াপ্ত হয়েছে, এগুলোকে আগামী দিনে কিন্তু আদালতের সামনে তুলে ধরা হবে। একদিকে মনোজিৎ যে প্রভাবশালী এবং এই কলেজের যে একজন অস্থায়ী কর্মী হিসেবে সে কাজ করতেন, এই বিষয়গুলো যাতে স্টাবলিশ করা যায়, একদম সেই সমস্ত বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়।
আর শর্মিষ্ঠা, ঠিক সুপ্রিয় যেরকম বলছিল যে এই মনোজিৎ সহ যে 4 অভিযুক্ত তাদেরকে নিয়ে আজ ভোর 4টে নাগাদ এই সাউথ ক্যালকাটা ল কলেজে আনা হয় তাদেরকে, এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এবং শুধুমাত্র তাই নয়, সেখানে 3D স্ক্যানার এনে ঘটনাস্থলে ভিডিওগ্রাফিও করা হয়। কসবা কাণ্ডের তদন্তে ভোর থেকেই কলেজে পুলিশ রয়েছে, সেদিনের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ রয়েছে আপনারা জানেন। এবং যেরকম বলছিলাম যে ভোর 4টে নাগাদ মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে আসে পুলিশ, এবং 4 ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ তদন্তকারীদের। তিলোত্তমার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। তারপরেই কসবার গণধর্ষণের মতো একটি ঘটনা, যেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা অভিযুক্তের পুনর্নির্মাণ খুব দ্রুত করা হচ্ছে, আর সঙ্গে 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। এবং শুধু তাই নয়, বয়ান রেকর্ড থেকে শুরু করে খুব দ্রুত সব কিছুই পুলিশ করছে। তিলোত্তমার ঘটনায় যখন পুলিশের ভূমিকা নিয়ে হাজারবার প্রশ্ন উঠেছিল, তারপরে কসবার গণধর্ষণের মতো ঘটনায় দেখা যাচ্ছে পুলিশ খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে কখনো বয়ান রেকর্ড, কখনো পুনর্নির্মাণ, কখনো 3D স্ক্যানার ব্যবহার করার মাধ্যমে তদন্তের প্রতিটা দিক তারা সেরে রাখছেন। স্বাভাবিকভাবেই তাহলে তিলোত্তমার ঘটনা থেকে কি কলকাতা পুলিশ শিক্ষা নিল? ক্যামেরায় দেবব্রত সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আর এই কসবা ল কলেজের ডিজিটাল দাদাগিরি মনোজিতের, ল কলেজের সমস্ত অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন মনোজিৎ। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য, ছাত্রীদের জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখত মনোজিৎ। TV9 বাংলায় বিস্ফোরক, ল কলেজেরই আরও এক ছাত্রী রূপসা নস্কর জিএস পরিচয় দিয়ে কলেজে ছড়ি ঘোরাতো এই মনোজিৎ। গোটা কলেজ জানতো রূপসাই জিএস। TV9 বাংলায় দাবি ল কলেজের এক ছাত্রীর, তিনি জিএস নন। TV9 বাংলায় দাবি করেন রূপসা। রূপসার দাবি পুরোটাই মিথ্যে, দাবি করছেন ল কলেজের এই ছাত্রী। রূপসাও কলেজের ত্রাস, মনোজিতের লোক, দাবি ল কলেজের অপর এক ছাত্রীর। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের সবার সামনে ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। আমাদের একটা গ্রুপ ছিল, এখানে এখনো অবধি মনোজিৎ মিশ্র, অ্যানি এবং রূপসা নস্কর এই 3 জন অ্যাডমিন। তৃতীয়ত, রূপসার যে ত্রাস আমাদের কলেজে, ভীষণ খিস্তি দিয়ে কথা বলা, ভীষণ গালিগালাজ করে কথা বলা সবাইকে, সেটা যে কেউ মানে একদম, সেটা কলেজের স্টাফ হোক কিংবা কলেজের স্টুডেন্টস। এবার সেই ভয় অনেকে কমপ্লেন করতেও পারেনি। রূপসাদির যে কি ভয়ানক রাগ সেটা সবাই জানে। একদিন আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। সমস্ত অধ্যাপকরাও ভীষণ ভয় থাকে ওই একটি নামে। আমাদের কার সাথে কখন কি ঘটতে পারে আমরা জানি না, কারণ মনোজিৎ আমাদের ফলো করতো। অ্যাক্রোপলিস থেকে কালীঘাট স্টেশন অব্দি, মেট্রো স্টেশন অব্দি ওর পুরো চর লাগানো থাকতো। ছাত্রী তার ঠিক কি বক্তব্য, কি অভিযোগ শোনালাম আপনাদেরকে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন, সুমনের কাছে চলে যাবো। সুমন, এই যে কসবা ল কলেজে মনোজিতের যে দাদাগিরি সেটা একের পর এক প্রকাশ্যে আসছে, এবারে তো ডিজিটাল দাদাগিরির কথা জানা যাচ্ছে। কিভাবে মনোজিৎ এই প্রভাবটা বিস্তার করতো কলেজে? একেবারে তাই। দেখো যখন নতুন কোনো ব্যাচ শুরু হতো, সেখানে অফিসিয়াল গ্রুপে অ্যাডমিন কে হবে? অ্যাডমিন হবে সেখানকার প্রিন্সিপাল বা সেখানকার ক্লাস টিচার, কিন্তু অ্যাডমিন করা হতো মনোজিৎ মিশ্রকে। আর এভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অফিসিয়াল মেসেজ পাঠাতে শুরু করতো মনোজিৎ মিশ্র। তারপর সেই আছিলায় কোনো ছাত্রীকে কলেজের নির্দেশ বলে হাইকোর্টের পেছনের গলি কিংবা বিভিন্ন জায়গায় ডেকে পাঠাতো মনোজিৎ মিশ্র, এবং এই রূপসা নস্করকে মনোজিৎ ঘোষণা করেছিল জিএস হিসেবে, এবং সেই জিএসের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ওপর কার্যত টর্চার অত্যাচার চালাতো মনোজিৎ, এমনটাই অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, কসবা থেকে কালীঘাট মেট্রো স্টেশন পর্যন্ত টিম MM ফার্স্ট ইয়ারের ছাত্রীদের উপর নজরদারি চালাতেন, এবং তারপর ইউনিয়ন রুমে যতক্ষণ বসে থাকতে বলা হবে মনোজিতের তরফে ততক্ষণ ছাত্রীদের বসে থাকতে হবে। এই মারাত্মক অভিযোগ উঠে আসছে। এমনকি ইউনিয়ন রুমে মনোজিৎ বলতো তুই একটু বসে থাক না, তোকে একটু দেখি, এই ধরনের অভিযোগও উঠে আসছে। অর্থাৎ ঘৃণ্য, নৃশংস, বিকৃত মানসিকতার বারবার পরিচয় দিয়ে গেছে এই মনোজিৎ মিশ্র।
একেবারেই সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই যে ঘটনা যত সামনে আসছে, অর্থাৎ মনোজিতের এই কীর্তিকলাপ যত সামনে আসছে, ততই কিন্তু একের পর এক প্রশ্ন উঠে যাচ্ছে এবং এই বিষয় নিয়ে ছাত্রনেতাদের একাংশ তাদের কি বক্তব্য শোনায় আপনাদের? তৃণমূলের মনোজিৎ মডেল আসলে এইভাবেই ফাংশনিং করে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেশন, ক্যাম্পাস চালানোর সমস্ত জায়গাগুলোতেই মনোজিতের মতন ক্রিমিনালরা তারাই হচ্ছে যে মাথা হয়ে বসে থাকে। এবং এর ফলাফলে কলেজের যত্রতত্র যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো ফ্যাকাল্টি, সেইখানেই এরা হচ্ছে নিজেদের দাদাগিরি, নিজেদের শাসন, নিজেদের দখল এটা ধরে রাখছে। এর ফলাফলে যেটা হচ্ছে, এই যে শুধু একটা দুটো তিনটে চারটে ক্রাইমের ঘটনা নয়, হেন ক্রাইম নেই যাতে এদের হাত পাকানো নেই। এবং ক্যাম্পাসের ভেতরে সেই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে এরা মদত দিচ্ছে এবং এটাকে পরিচালনা করে যাচ্ছে ওই অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন কলেজে যে যার মতন খুলে রাখতেই পারে, এখানে আমাদের দলের কিছু বলার নেই। এবং আমরা তো বারংবার বলেছি যে এই কলেজে কোনো তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট নেই, কাজেই কাকে কি জিএস পরিচয় দিয়ে কি বলেছে সেটা তো আমি ঠিক আমার জানা নেই। তবে বিভিন্ন কলেজে যেহেতু নির্বাচন হয়নি, স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে কোনো প্রতিনিধি সেই জায়গায় না থাকলেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ইউনিটের নেতৃত্বরা কিন্তু থাকে। কিন্তু আমাদের যথার্থ নেই যে ওই কলেজে কোনো রকম তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আছে বলে। TV9 বাংলায় বিস্ফোরক রাজন্না হালদার, তিনি কি বলছেন? টিএমসিপির যারা তথাকথিত দাদারা রয়েছেন তাদের মোবাইলে রয়েছে রাজন্নার বিকৃত করা এআই ছবি, যেটা কিনা জুনিয়রদের দেখায় সেই সমস্ত দাদারা, এমনকি মনোজিতের ফোনেও তার সেই ছবি রয়েছে বলে TV9 বাংলাকে বললেন রাজন্না হালদার। যে বিস্ফোরক খবর আমাদের কাছে আসছে, তৃণমূল ছাত্র পরিষদের অনেকের মোবাইলেই ঘোরাফেরা করেছে রাজন্না হালদারের এআই করা একটা নগ্ন ছবি। সে বিষয়ে অবগত খোদ রাজন্না হালদার। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনও রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিংয়ের শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে, এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে, তাহলে নিশ্চয়ই থাকতেও পারে। মানে সেটা হতবাক করার মতো বিষয় নয়, থাকতেই পারে। তা আমি যখন আগে থেকে বলে দিচ্ছি তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমার মনে হয় নেওয়াটা খুব বাঞ্ছনীয়। আমি এখনো ডিসিশন নিইনি, কারণ কেন ডিসিশন নিইনি সেটাও আমি বলছি। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি নিশ্চয়ই নেব। দল যদি বলে না সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা দেখে নিচ্ছি কি করা যায় এদেরকে নিয়ে, তাহলে সেটা দলের ওপর। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই।